মুক্তিযুদ্ধ জিতে গেল আসলে। আহমদ ছফা বলেছিলেন, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এদেশে কিছু করা সম্ভব না। সেটাই প্রমাণ হলো। বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সেটা প্রমাণ করে দিলেন। এই জনপদে ধর্ম কোনোদিনই এত সহিংস ছিল না, যতটা সহিংসতা দেখিয়েছে গেল ১.৫ বছর। ভোট প্রমাণ করল মানুষ বুঝতে পেরেছে শান্তি আগে। ঠিক শান্তি না থাকলে উল্টো ধর্মের বদনাম। ২০০৮ সালে আওয়ামী লীগ যে বিরাট জয়টা পেয়েছিল, টেলিভিশনের স্কোরবোর্ড দেখে অনেকে ভাবতে শুরু করেছিল বিএনপি সেই ফলাফলকেও ছাড়িয়ে যাচ্ছে বোধহয়। কিন্তু তা হয়নি, কমও হয়নি তেমন। সেবার আওয়ামী লীগ পেয়েছিল ২৩০টা, এবার বিএনপি জোট ২১২টা, জামায়াত জোট পেয়েছে ৭৭টা। অর্থাৎ ২০০৮ সালে বিএনপির পাওয়া ৩০ আসনের দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে জামায়াত। ইতিহাসের সবচেয়ে ভালো ফল ঘরে তুলেছে জামায়াত। নির্বাচনের আগে জামায়াতের পক্ষে যে জনমত দেখা যাচ্ছিল, তাতে দলটির আরও ভালো করার কথা। অনেকে ক্ষমতায়ও দেখে ফেলেছিলেন জামায়াতকে, কিন্তু তুলনামূলক কম আসন পাওয়ায় অনেকে প্রশ্ন তুলেছেন, ঘটনাটা কি হলো আসলে? ফেসবুকের আলাপ আর বাস্তবের দুনিয়া তাই বলে এতটা অমিল? সব দলই স্বীকার করেছে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। মাঝখানে যেসব ঘটনা ঘটেছে, বাংলাদেশের মতো দেশগুলোতে এসব কিছু ঘটেই, এমনটা বলে তারা মেনেও নিয়েছেন। আমরা কিছুটা আলোচনা করতে পারি বরং, সম্ভাবনা জাগিয়েও কেন জামায়াত আসন কম পেল, কিংবা জামায়াতের আসলে কিছু হারানোর ছিল কি? সবচেয়ে বড় যে আলোচনাটা সামনে আসছে তা হলো তরুণ প্রজন্মের রায়। হাসনাত আবদুল্লাহ, নাহিদ ইসলাম কিংবা আক্তার হোসেনরা যেভাবে বিজয়ের হাসি হেসেছেন, ঠিক তার উল্টো চিত্র আমরা দেখেছি সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি কিংবা তাসনিম জারা ফুয়াদদের ক্ষেত্রে। জনগণ আসলে কি বার্তা দিল? খুব পরিষ্কার, মানুষ আর অশান্তি চায় না। হাসনাত বা নাহিদ যে ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন, কিংবা আক্তার যেভাবে জনসম্পৃক্ত থেকেছেন, অন্যরা হয়তো আবেগের বশে বা অতি বিপ্লবী হতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। মানুষ শান্তি চায়, স্থিতিশীলতা চায়। যারা অতিরিক্ত আগ্রাসী মনোভাব দেখিয়েছেন, ভোটাররা ব্যালট পেপারে নীরবে তাদের প্রত্যাখ্যান করেছেন। সার্জিস বা পাটোয়ারিদের পরাজয় প্রমাণ করে ফেসবুকে হিরো সাজা আর মাঠের রাজনীতিতে মানুষের মন জয় করা দুয়ের মধ্যে যোজন যোজন দূরত্ব। ভোটাররা সহিংসতা বা উগ্রতাকে না বলেছেন স্পষ্টভাবে। এবার আসা যাক তারেক রহমানের প্রসঙ্গে। রোমান বীর জুলিয়াস সিজারের সেই বিখ্যাত উক্তি, ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, যেন তারেক রহমানের ক্ষেত্রেই ঘটে গেল। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি যে অভাবনীয় ধীর স্থিরতার পরিচয় দিয়েছেন, তা অনেক রাজনৈতিক বিশ্লেষককে চমকে দিয়েছে। ২০০১ সালের নির্বাচনের পর যে হাওয়া ভবন বা ক্ষমতার দাপট দেখা গিয়েছিল, এবারের তারেক রহমান যেন তার চেয়ে সম্পূর্ণ আলাদা এক চরিত্র। তিনি এসেই বিজয়ের মুকুট পরলেন, কিন্তু কোনো হুঙ্কার ছাড়লেন না। আন্তর্জাতিক অঙ্গন থেকেও বিএনপি ও তারেক রহমানের জন্য আসছে একের পর এক সুখবর। সচরাচর যা দেখা যায় না, এবার তাই ঘটল। ভারত এবং পাকিস্তান, বৈরী দুই প্রতিবেশী রাষ্ট্রই তারেক রহমান এবং বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ফোন করে অভিনন্দন জানিয়েছেন, তেমনি পাকিস্তানের প্রধানমন্ত্রীও বার্তা পাঠিয়েছেন। এর অর্থ খুব পরিষ্কার, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বিএনপিকে এখন একটি ব্যালেন্সিং ফ্যাক্টর বা ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে মেনে নিচ্ছে সবাই। শুধু তাই নয়, ঢাকার মার্কিন দূতাবাস থেকেও এসেছে উষ্ণ অভিনন্দন। আমেরিকা যে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার দেখতে চেয়েছিল, এই ফলাফলে তারা সন্তোষ প্রকাশ করেছেন। অর্থাৎ বিশ্বমঞ্চে তারেক রহমান এখন একজন গ্রহণযোগ্য এবং শক্তিশালী নেতা হিসেবে নিজের অবস্থান পাকা করে নিলেন। এখন প্রশ্ন হলো, বিএনপি কি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে? সেই সুযোগ কি আদৌ আছে? উত্তর হলো না, একদমই নেই। ১৭ বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এই দীর্ঘ সময়ে রাষ্ট্র পরিচালনার অনেক কিছুই বদলে গেছে। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জমে আছে পুরনো জঞ্জাল। মানুষ বিএনপিকে ২০০-র বেশি আসনে ম্যান্ডেট দিয়েছে ঠিকই, কিন্তু এই ম্যান্ডেট হলো পারফর্ম করার ম্যান্ডেট। মানুষ মুখিয়ে আছে বিএনপি আসলে কিভাবে দেশ চালায় তা দেখার জন্য। গত ১.৫ যুগের বঞ্চনা আর ক্ষোভ থেকে মানুষ বিএনপিকে বেছে নিয়েছে। কিন্তু বিএনপি যদি জনতার এই চাওয়াকে সম্মান জানাতে না পারে, যদি আবার দুর্নীতি, স্বজনপ্রীতি বা দলীয়করণের পুরনো সংস্কৃতিতে ফিরে যায়, তবে জনগণ তাদের ছুঁড়ে ফেলতে দুবার ভাববে না।
মনে রাখতে হবে এবারের ভোটাররা অনেক বেশি সচেতন। তারা যেমন আওয়ামী লীগকে বিদায় করেছে, তেমনি বিএনপি ব্যর্থ হলে বিকল্প খুঁজতে দেরি করবে না। আর সেই বিকল্প হিসেবে কে দাঁড়িয়ে আছে? ঠিক তাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জামায়াত। বিএনপি ব্যর্থ হওয়া মানে জামায়াতের জন্য ক্ষমতার রাস্তা পরিষ্কার হয়ে যাওয়া। অনেকে বলছেন জামায়াত হেরেছে, কিন্তু আসলেই কি তাই? রাজনীতির দাবা খেলায় সবসময় কিস্তিমাত করাটাই সব নয়। কখনো কখনো পজিশন ঠিক রাখাটাই বড় চাল হয়ে দাঁড়ায়। জামায়াত 2024-25 সালে যে জনজোয়ার দেখেছিল, ভোটের বাক্সে তার পূর্ণ প্রতিফলন ঘটেনি সত্যি, কিন্তু 77টি আসন নিয়ে তারা এখন সংসদের প্রধান বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে জামায়াত কখনোই এককভাবে এতগুলো আসন পায়নি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন জামায়াত আসলে 2026 সালের এই নির্বাচনকে তাদের ফাইনাল গেম হিসেবে দেখেনি। তারা এটাকে দেখছে 2031 সালের নির্বাচনের প্রস্তুতি পর্ব বা সেমিফাইনাল হিসেবে। সংসদের বিরোধী দল হিসেবে আগামী 5 বছর জামায়াত যে সুযোগ পাবে তা তাদের জন্য এক বিশাল রাজনৈতিক ট্রেনিং গ্রাউন্ড। তারা সংসদে কথা বলবে, সরকারের ভুল ধরবে, রাজপথে ইস্যুভিত্তিক আন্দোলন করবে এবং এর মাধ্যমে নিজেদেরকে একটি পূর্ণাঙ্গ ও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের সামনে তুলে ধরবে। সংসদে বিরোধী দল হিসেবে জামায়াত যে এবার কাঁপাবে তা এখনই আঁচ করা যাচ্ছে। তাদের নির্বাচিত এমপিদের অধিকাংশই উচ্চশিক্ষিত এবং ভালো বক্তা। সরকারি দলকে চাপে রাখার মতো যথেষ্ট রসদ তাদের হাতে আছে। এই 5 বছর হবে জামায়াতের জন্য নিজেকে ঘষে মেজে তৈরি করার সময়। তারা দেখাবে তারা শুধু ধর্মীয় দল নয়, তারা রাষ্ট্র পরিচালনাতেও দক্ষ হতে পারে। জামায়াতের নীতি নির্ধারকরা খুব ভালো করেই জানেন বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় তাদের ভুল করার সম্ভাবনা প্রবল। আর বিএনপি ভুল করলেই সেই স্পেসটা দখল করবে জামায়াত। মানুষ যখন দেখবে বিএনপিও পারছে না, তখন তাদের সামনে পরীক্ষিত বিকল্প থাকবে একটাই, জামায়াত ইসলামী। তাই 77 আসনকে জামায়াত পরাজয় হিসেবে দেখছে না, বরং 2031 সালে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার সিঁড়ি হিসেবে দেখতে পারে। তারা মাঠ গোছানোর কাজটা এই নির্বাচনের মাধ্যমে অনেকটা এগিয়ে রাখল। এখন শুধু সময়ের অপেক্ষা আর বিএনপির ভুল চালের দিকে তাকিয়ে থাকা। পরিশেষে আবারও সেই শুরুর কথাই বলতে হয়। ফেসবুকের ভার্চুয়াল জগতের সাথে বাস্তব জগতের মিল খুব সামান্যই। ফেসবুকে মনে হয়েছিল জামায়াত সুইপ করবে, কিন্তু বাস্তবে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পেল। আবার ফেসবুকে মনে হয়েছিল ছাত্রনেতারা সবাই জিতে যাবে, কিন্তু বাস্তবে দেখা গেল মানুষ বেছে বেছে ভোট দিয়েছে। শান্তি, স্থিতি আর অভিজ্ঞতার উপরই ভরসা রেখেছে জনগণ। আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য তাই খুবই গুরুত্বপূর্ণ। একদিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির গভর্নেন্সের পরীক্ষা, অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতের শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা। আর এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষ, যারা আর কোনো সংঘাত চায় না, শুধু একটু শান্তিতে বাঁচতে চায়। এখন দেখার বিষয় 2031 সালের আগে রাজনীতির জল কোন দিকে গড়ায়। তারেক রহমানকে দ্য প্রেসের পক্ষ থেকে অভিনন্দন।